হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই মিস্টিক নাইটসের চ্যানেলে। আমি হলাম তন্ময় আর আপনারা দেখছেন মিস্টিক নাইটসের এপিসোড নাম্বার 10। আজকে কোনো পডকাস্ট নয়, আজকে একটা রিয়েল ইনসিডেন্ট আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। আমি এই কাজের সূত্রে মুম্বাই আসি। আমি এখানে আসার পরে এমন কিছু ঘটনা জানতে পারি, যেই ঘটনাগুলো কিন্তু আমার কলিগসদের সাথে নিজের ঘটা। আমাদের জাস্ট ডিসকাশন হচ্ছিল যে আমি এরকম একটা পডকাস্ট চ্যানেল চালাচ্ছি বা এরকম অনুভূতি আমার সাথে হয়েছে। তো তখন তারা মুখ খোলে যে এইরকম জিনিস মুম্বাইয়ের মতো এত বড় একটা শহরেও হতে পারে, সেটা কখনো ভাবাও যায় না। আজকের যে পুরো ঘটনাটা, সেই ঘটনা কিন্তু নর্মাল নয়, এটা একটু আলাদা। হয়তো অনেকেই জেনে থাকবেন আপনারা টাওয়ার অফ সাইলেন্সের ব্যাপারে। যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমি আপনাদেরকে বলে দিই। টাওয়ার অফ সাইলেন্স হচ্ছে একটা এমন টাওয়ার যেখানে পার্সিরা তাদের যখন কেউ মারা যান তাদেরকে গিয়ে ওখানে রেখে দিয়ে আসেন, যতক্ষণ অবধি না সেই মৃতদেহটিকে চিলে বা এরকম পাখিরা ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নিচ্ছে। পার্সিরা মনে করেন যে মাটি, আগুন আর জল তিনটেই পবিত্র। তো তারা জলেও ভাসান না, মাটিতেও পোতেন না, আর তার সাথে আগুনেও পোড়ান না। এরপরে যদি আমি ঘটনাটাতে যাই ডাইরেক্টলি, এই টাওয়ার অফ সাইলেন্স এটা কিন্তু মুম্বাইতে আছে। মুম্বাইয়ের একটা বিচের পাশে কাইন্ড অফ এই একটা টাওয়ার অফ সাইলেন্স রয়েছে, যেখানে অনেক প্রচুর ঘটনা শোনা গেছে। তো সেরকমই আমার একজন কলিগ নতুন বাইক কেনে, হিমালয়ান। এই বাইক নিয়ে একদিন রাত্রিবেলা সে জাস্ট একটা রাইড করতে বেরিয়েছিলেন। যারা যারা বাইকার্স তারা জানবেন যে নতুন নতুন বাইক কিনলে বাইক চালানোর জন্য কিন্তু হাতটা উসপুস করে। তো সেরকমই সে একদিন রাত্রিবেলা, আই থিঙ্ক সামথিং অ্যারাউন্ড 1:30-2 সে বাইক নিয়ে বেরোয়। মুম্বাই শহরটা কিন্তু সবসময়ই জেগে থাকে। তো তার জন্যে 2টোর সময় বাইক নিয়ে বেরোনো, কেন বেরোনো, এত কোয়েশ্চেন্সের কোনো ব্যাপার নেই। তো সেও সেরকম বেরোয়। বেরিয়ে সে অনেক জায়গায় ঘোরে যথারীতি। তারপর ঘুরতে ঘুরতে সে বিচের সামনে এই টাওয়ার অফ সাইলেন্সের কাছে পৌঁছায়। সে তখনও রিয়েলাইজ করতে পারেনি যে ওটাই ছিল টাওয়ার অফ সাইলেন্স। সে জানতো যে হ্যাঁ, ওই চত্বরে একটা আছে, কিন্তু সে এক্স্যাক্টলি জানতো না যে যেটার পাশে সে দাঁড়িয়ে আছে এটাই টাওয়ার অফ সাইলেন্স। এবার ঘটনাটার একদম মেন জায়গাতে আসি। তার হঠাৎ করে বাথরুম পায়। এবার দেখুন, মুম্বাইয়ের মতো শহরে বাথরুম তো অ্যাভেলেবেল আছেই, কিন্তু একটা একা ছেলে বাইক নিয়ে বেরিয়েছে এনজয় করতে, রাইড করতে। সে অত কিছু মাথায় চারদিকে ভাবেনি। পাশে একটা দেওয়াল ছিল, পুরো রাস্তা ফাঁকা ছিল, জায়গা পুরো ফাঁকা। তো সে ওখানে বাথরুম করে। সেইখান থেকেই শুরু হয় মেন প্রবলেম। সে তো বাইক নিয়ে চলে আসে, কিন্তু যখন সে বাইকটাকে তাদের কম্পাউন্ড আছে, মানে যেখানে আমি এখন আছি, এটা একটা কম্পাউন্ড ফ্ল্যাট, অনেকগুলো ফ্লোর, সামথিং অ্যারাউন্ড আমি বলতে পারি 15 নম্বর তলা অবধি আসে এই কম্পাউন্ডটায়, মানে এই ফ্ল্যাটটাতে, এই বিল্ডিংটায়। সে লিফটে ওঠে, তখন মোটামুটি 3:30 বা 3:45 বেজে গেছে। লিফটে উঠতেই লিফটের লাইটগুলো অফ হয়ে যায়। যতই সে সাহসী হোক না কেন, ওই অন্ধকারটা কিন্তু সবারই ভয়ই লাগে। আর তাও আবার লিফটের মধ্যে অন্ধকার, চারদিক দিয়ে ঢাকা, আর কেউ নেই আপনার সাথে। ভোর 3:45 বাজে। তখন এসে গেছিল সে লিফটের মধ্যে। তো সেটাকে সে খুব নর্মালি নেয়। সে ফোন করে ওয়াচম্যানকে যে চেক করার জন্যে। তো ওয়াচম্যান চেক করে যে কোনো রকম তো প্রবলেম নেই, তাও কিভাবে আটকালো। এই বিল্ডিংটাতে টোটাল 4খানা লিফট, তার মধ্যে শুধু একটাই লিফট আটকে গিয়ে থাকে। তো অনেক কিছু করার পরে মোটামুটি 10-15 মিনিট আটকে থাকার পর লিফটটা চলতে শুরু করে। তার নামার কথা ছিল 12 নম্বর ফ্লোরে, যেই ফ্লোরে এখন আমরা আছি, কিন্তু লিফট সেখানে দাঁড়ায় না। তো সবাই এটাই ভাবে যে হয়তো মালফ্যাকশন হয়ে গেছে আর কি, যে পুরো মেনলি ডেটা অ্যান্ড অল বা চিপসেট ওটা হয়তো খারাপ হয়ে গেছে লিফটের, যার জন্যে ওইখানে দাঁড়ায়নি, বা তার লিফটের যে ব্রেনটা সেটা কাজ করছে না। তার মাত্র কিছুক্ষণ পরেই তার লিফটটা গিয়ে দাঁড়ায় 14 তলায়। এই তলাটা প্রায় খালি বললেই চলে, ওইখানে একটা ফ্ল্যাট ভর্তি হয়নি এখনো। 13 তলা অবধি ম্যাক্স সব বিক্রি হয়ে গেছে, কিন্তু 14 আর 15 তলায় এখনো অবধি বিক্রি হয়নি, কারণ একদম নিউলি বিল্ডিং ছিল তখন। তো তার তখন লিফটটা খোলে। কেউ না থাকলে অবভিয়াসলি যে করিডোর, সেটারও লাইটটা হয়তো জ্বলা থাকে না। তার সামনে তো জ্বলা ছিল না। এবার জানি না সেটা আগে থেকে জ্বলা ছিল, সে যাওয়ার পরে নেভেছে নাকি নেভেনি, সেটা সেও জানে না। এবার
তাকে আমি বলেছিলাম পডকাস্টে এসে নিজেই বলতে, বাট সে অতটা কমফোর্টেবল নয়, তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো ওই সময় কি হয়, সে বাড়িকে দেখে অন্ধকার। এবার তার এটাও মনে ভয় ঢুকে গেছে যে সে যদি আবার লিফটে গিয়ে আবার নিচে নামতে যায় আর আটকে যায় তখন কী হবে। তো সে এক কাজ করে, সে ভাবে এবার যখন আমি 14 তলা অবধি চলেই এসেছি, মাত্র 2 তলা সিঁড়ি দিয়েই নেমে যাব। ফোনের লাইটটা ধরায়, ধরিয়ে ধীরে ধীরে সে হাঁটতে শুরু করে। তারপর শুরু হয় আসল প্রবলেম। তারপরে আসল যে ঘটনাগুলো সেগুলো শুরু হয়। সিঁড়ি থেকে নামার পথে তার কেমন জানি মনে হয় যে তার সামনে কেউ দাঁড়িয়ে আছে, আর যত সে নামতে থাকছে তত তার বডিটাও নিজে নিচে, মানে তার দিকে তাকিয়ে সেটাই নামতে থাকছে। এবার সে ভাবে যে হয়তো লিফটে আটকে ছিল, তো তার জন্য টেনশন হয়েছে, তার জন্য তার এরকম মনে হচ্ছে জাস্ট। কিন্তু সে 12 তলা অবধি পৌঁছাই না ওই সকালবেলায়। যে 14 তলা থেকে 13 তলা, আবার ঘুরে 14 তলা, আবার 13 তলা, এরকমই পাক খেতে। একটা সময়ের পরে গিয়ে সে ফোন করার চেষ্টা করে ওয়াচম্যানকে, সে ফোন করার চেষ্টা করে তারই কোম্পানির, মানে ওই জায়গাতেই থাকা আরও কয়েকজনকে, কারোরই ফোন লাগে না, টাওয়ার ছিলই না বললে চলে। তখন সে কোথাও না কোথাও আইডিয়া পেয়ে গেছে, কারণ সেও এরকম কন্টেন্ট একটু আধটু কনজিউম করতো। তো সে ওই সময় আইডিয়া পেয়ে গেছে যে কিছু তো ভুল হয়েছে, আর যেখানে সে বাথরুম করেছে হয়তো সেটা খুব একটা পজিটিভ জায়গা ছিল না। তার এটা ডাইরেক্ট ওটাই মনে হয়, কারণ প্রথম তো তার জানা ছিল যে হ্যাঁ ওই চত্বরে একটা ওরকম কিছু আছে, কিন্তু সে তখনও জানে না যে সে ওই টাওয়ার অফ সাইলেন্সের উপরেই বাথরুম করেছিল। এবার এরকম চলতে থাকে। ঠিক তখন বাজে হয়তো 5:30, মানে 1.5 ঘন্টার আশেপাশে হয়ে গেছে। সে হাঁটছিল, তারপরে হাঁপিয়ে গিয়ে এক জায়গায় বসে পড়ে। তো ওই ওরকমই শুধু একটা বডি বা অবয়ব বলতে পারি, তাকে সে দেখতে পাচ্ছিল নিচের দিকে যেতে। খুবই ভয়ানক জিনিসটা, বলে হয়তো আমি সেরকমভাবে বোঝাতে পারছি না, কিন্তু জিনিসটা খুবই ভয়ানক ছিল তার জন্যে। কারণ সে যখন আমাকে বলছিল, সে তখনও তার চোখে আমি এই ভয়টা দেখতে পাচ্ছিলাম। তো ওই 5:45-5টার সময় গিয়ে সে ফাইনালি আরেকবার ট্রাই করে, চলো এখানে বসে থেকে কোনো লাভ নেই, আরেকবার ট্রাই করি। কিন্তু সে আর সিঁড়ি দিয়ে নয়, এবার লিফট দিয়ে নামার চেষ্টা করে। লিফটে উঠলো সে, লিফটের দরজা বন্ধ হলো, 13 তলা, তারপর দেখালো 11 তলা, 12 তলা মাঝখানে। তখন সে পুরোপুরি কনফার্ম হয়ে গেল যে তাকে তার বাড়িতে ঢুকতে কিছু একটা তো বাধা দিচ্ছে। তার একজন গুরুজি ছিলেন, যাকে তারপরে সে কল করে, আর তার আনফর্চুনেটলি মানে কলটা লেগেও যায়। সে বলে যে একবার তুমি গিয়ে তোমার বাইকে দেখো তো। বাইকে টপ বক্স যারা জানেন তারা জানেন, বা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, বাইকের পেছনে যে একটা বাক্স থাকে যাতে তুমি জিনিসপত্র রাখতে পারো, সব বাইকে থাকে না, ওটা আলাদা করে লাগাতে হয়। তো সেরকমই একটা বাক্স। সে বলেন একবার তুমি ওই বাক্সটাতে গিয়ে দেখো তো যে কিছু এমন আছে যেটা হয়তো তোমার কাছে আগে ছিল না বা তুমি নিয়ে বেরোওনি। এগিয়ে দেখে এখানে একটা লেবু এটা পড়েছিল। এবার সবার মনে একটাই কোশ্চেন আসে, আমার মনেও এসেছিল, যে ভূত, যাই হোক মানে ভূত হোক বা না হোক, সে লেবু কেন রাখবে। তারপরে তার গুরুজি এসে জিজ্ঞেস করে যে লেবু এটা কিভাবে এলো, এটা তো আমি রাখিনি। তখন তার গুরুজি বলেন তাকে যে হ্যাঁ, লেবুটা হয়তো তুই রাখিসনি, কিন্তু এই লেবুটা কেউ একজন রেখেছে যাতে তুই তোর জীবনে তুই অনেক ভুল করিস। আর ওই লেবুটার জন্যেই সে ওখানে গিয়ে বাথরুম করে ফেলে ওইটার উপরে অজান্তেই। তো অজান্তেই সে সেই ভুলটা করেছিল, কিন্তু তারপরে যে প্রবলেমটা লেবুর জন্যে নাকি কোনো আত্মার জন্যে সেটা কিন্তু তখনও ক্লিয়ার হয়নি। তো তার গুরুদেব বলে যে ওই লেবুটিকে যত তাড়াতাড়ি সম্ভব তাদের ওয়েস্টের সাইডে গিয়ে কোনো দূরে মাঠে, যেখান থেকে হয়তো তার বাড়িটা অনেকটাই দূরে, সেখানে জ্বালিয়ে দিতে। এবার সে লেবু কীভাবে জ্বালাবে, তো বললো কর্পূর দিয়ে তার উপরে আগুনটা জ্বালিয়ে দিয়ে আর তার মাঝখানে 2-3টে কাঠ দিয়ে যাতে জ্বালিয়ে দেয়। সে যথারীতি যায়, গিয়ে জ্বালায়, আর জ্বালানোর পরে লেবুটা জ্বলেই না।
বড় কথা, সবথেকে বড় টুইস্ট তো এখানেই আমার লেগেছিল যে লেবুটা নাকি জ্বলেই না। লেবুটাকে জ্বালানোর চেষ্টা করে, কর্পূর উপর দিয়ে পুড়ে উবে গেছিলো, সেটা তাও একবার মানা যায়। কাঠ পুড়ে গেল, সব পুড়ে গেল, লেবুতে একটা আঁচড় অবধি লাগলো না। লেবু কালো অবধি হলো না, লেবুটা জ্বললই না। তারপরে সে তার গুরুজিকে আরেকবার কল করে জিজ্ঞেস করে যে লেবুটা তো জ্বলছে না, তো এখন কি করা যায়? তখন তার গুরুজি বলে যে তাহলে এটা খুবই মারাত্মক কিছু করা হয়েছে তোর উপরে। তো তিনি বলেন, ঠিক আছে, কোনো ব্যাপার না, তুই আমার কাছে নিয়ে আয় আজকে রাত্রিবেলা ওই লেবুটা, আমি দেখছি। তো সেরকমই রাত্রিবেলা 8:30টার সময় সে তার ওই সেম বাইকটা নিয়েই, আর তার সাথে তার যে একজন ভাই বলতে পারি, মানে নিজের ভাই নয় বাট হ্যাঁ কাজের সূত্রে ভাই হয়ে গেছে, তাকে নিয়ে সে যায় সেই গুরুজির কাছে। যাওয়ার পথে অনেকবার অ্যাক্সিডেন্ট হতে হতে সে বাঁচে। অনেকবার এমন সিচুয়েশন তৈরি হয়ে গেছিল যেখানে হয়তো সে যদি কন্ট্রোল না রাখতো তাহলে হয়তো অ্যাক্সিডেন্টই হয়ে যেত। তো সে গিয়ে পৌঁছয় তার গুরুজির বাড়িতে। তো তার গুরুজি কিছু মন্ত্র পড়েন, কিছু জল দিয়ে ওটাকে ধুয়ে তারপরে ওটাকে জ্বালান, আর তারপরে সেটা পুড়েও যায়। কিন্তু তার গুরুজি তার দিকে তাকিয়ে বলেন, শুধু এটাই কিন্তু তোর সাথে নেই, তোর সাথে কিন্তু শুধু তোর ভাই আসেনি। এই চৌখট তো কারোর পেরোনোর সাধ্য নেই, কিন্তু চৌখাটের বাইরে তোদের জন্য আবার দাঁড়িয়ে আছে সে, যে তোকে এতদিন ধরে প্রবলেম করছিল। এবার সে বলে, এতদিন ধরে তো প্রবলেম করেনি, প্রবলেমটা তো রিসেন্টলি কালকে থেকে শুরু হয়েছে। তখন গুরুজি বলেন, তোর মনে আছে 2 সপ্তাহ আগে তোর যে পা কেটে গেছিল, সেখানে তুই কিছুই করিসনি, ঘুম থেকে উঠে দেখলি তোর পা কেটে গেছে আর তুই ভেবেছিলি যে ওটা নর্মাল। তখন সে বলে, আপনি কিভাবে জানলেন? তো গুরুজি সেরকম কিছু উত্তর দেন না। তারপরে বললেন, তোর এটা মনে আছে যে তোর বাড়িতে তোর বাবার হঠাৎ করে হার্ট অ্যাটাক এসেছিল, যেখানে সে না কোনো স্মোকিং করতেন, না ড্রিঙ্কিং করতেন বা কিছু। তখন বলল, এত কিছু তো আপনা থেকে আমি জানাইনি, আপনি কিভাবে জানলেন? তখন সে শুধু এটাই বলল, দেখ অনেক দিন ধরেই তোর সাথে আছে, আর তুই সেই দিনকে গিয়ে যেই কাজটা করেছিস, সেই কাজটার পরে শুধু সে নয়, তার সাথে আরেকজনও জুড়ে গেছে, তার জন্য এখন তোর প্রবলেম। তো শুধু সেটাই নয়, তারপরে অনেক বেশি ফাইন্যান্সিয়াল প্রবলেম তাদের হয়। যোগ্য করার কথা ছিল, কিন্তু তারা বিশ্বাস করে না যে তাদের সাথে এইসব হচ্ছে আর কি। ঘটনা যদিও তারা আগে থেকে এইসব শুনে থাকে, বাট তবুও তারা তখন বিশ্বাস করে না যে এই জিনিসগুলো তাদের সাথেও হতে পারে। বাট সেটা তাদের সাথে হয়। আর একটা সময়ের পরে গিয়ে তারা বুঝতে পারে যে না, এবার তো যোগ্য করাতেই হবে। তো যোগ্যতেও মোটামুটি ওই 2-2.5 লাখ টাকার মতো খরচা হয় তাদের। তারপর গিয়ে ফাইনালি ওই জিনিসটা তাদেরকে ছাড়ে। তো এর থেকে কিন্তু একটা জিনিস বোঝা যায় যে সবসময় যে আত্মাটাই আপনাকে প্রবলেম করছে বা এরকম কিছু কিন্তু নয়। আপনার পেছনে হয়তো কেউ আত্মা চালনও করতে পারে। আর সেটা শুধু আমাদের বেঙ্গল সাইড বা ইস্টার্ন সাইডে নয়, অনেকেই বলে যে বাংলার দিকে হয়তো বা বাংলা সাইডে হয়তো বেশি ব্ল্যাক ম্যাজিক হয়, বাট সেটা কিন্তু সত্যি নয়। ব্ল্যাক ম্যাজিক প্রায় সব জায়গাতেই হয়, ওইদিকে বেশি জানা যায় আর কি। এখানে অতটা জানা যায় না, কিন্তু তার উপরে হয়েছিল। আর সে পডকাস্টে আসতে পারবে না বলে আমি আজকে একাই আপনাদেরকে এই ঘটনাটি শোনালাম। আপনাদের কেমন লাগলো আপনারা শেয়ার করে জানাবেন। আমি জানি হয়তো আপনারা পডকাস্ট দেখতে বেশি পছন্দ করেন, বাট হ্যাঁ, এই ঘটনাটা আমার মনে হলো না জানানোই নয়। তো আমি আপনাদেরকে জানালাম। আবার এরপরে ১ সপ্তাহ, তার পরের সপ্তাহ থেকে, মানে পরের সপ্তাহ থেকে আবার পডকাস্ট আসা শুরু হয়ে যাবে, কারণ আমি আমার বাড়ি পৌঁছে যাব। তো আজকের জন্যে কেমন লাগলো ঘটনাটি আপনারা জানাবেন। এটা ছিল মিস্টিক নাইটস এপিসোড নাম্বার 10। আর আশা করব আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের এই ঘটনাটি ভালো লেগে থাকে। আজকের জন্য নিলাম বিদায়। আবার দেখা হবে পরের ঘটনার সাথে।